পাচুকার বিপক্ষে রিয়াল মাদ্রিদের এই জয় যতটা স্বস্তির ক্লাব বিশ্বকাপে টিকে থাকার জন্য তার চেয়ে বেশি স্বস্তির বা উপকরণ বলা যেতে পারে। আপনি নিশ্চয়ই এই জয় যেমন সেলিব্রেট করছেন, আপনার রাইভাল অ্যাসেন্সিওর রেড কার্ডটা নিয়ে এমনভাবে উল্লাস করছে কেমন যেন নববধূর গায়ে লাল বেনারসি জড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা তো আসলে টুর্নামেন্টে নেই, যে কারণে ওই লাল বেনারসিটা পরে তিনি উল্লাস করছেন এবং আপনাকে ট্রল করছেন। এতটুকু ট্রল আপনাকে অবশ্যই নেওয়া উচিত। যেই দলটাকে আসলে আপনি সাপোর্ট করেন সেই দলটার সামান্য যদি কিছু একটা হয়, পান থেকে চুন খুসলেই মানুষ কথা শোনাতে উঠে পড়ে লাগে। কোনো ব্যাপার না, এই ব্যাপারগুলোকে আসলে এনজয় করা উচিত। পুরো ম্যাচ কেমন দেখলেন? রিয়াল মাদ্রিদ বনাম পাচুকা। এই লাল কার্ডটা খাওয়ার পরে রিয়াল মাদ্রিদ কিছুটা স্লো খেলেছে, এই জন্য বোধহয় আক্ষেপ করছেন। কিন্তু একটা জায়গা একটু ভালো করে কি আপনি লক্ষ্য করেছেন যে পুরো ম্যাচটা জুড়ে রিয়াল মাদ্রিদ যে 10 জন নিয়ে খেলেছে, একমাত্র ডিফেন্সে কিছুটা ঘাটতি ছাড়া অন্যান্য জায়গায় কি আপনার মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদ 10 জন নিয়ে খেলছে? নিশ্চয়ই আপনার মনে হবার কথা নয়। একটা একটা করে যদি বলি তাহলে সর্বপ্রথম যেই নামটা বলবো সেই নামটার নাম হচ্ছে থিবো কর্তোয়া। যেইভাবে বিশ্বস্ত হাতে দুটো হাত আপনার দিকে বাড়িয়ে দেয় ভালোবাসার জন্য, একইভাবে রিয়াল মাদ্রিদকে রক্ষা করার জন্য যেইভাবে দাঁড়িয়ে যান দেয়াল হয়ে, প্রতিপক্ষ একটা বার যেন বারবার এই কথাটা বলতে চায় যে আমরা বোধহয় কেবলমাত্র রিয়াল মাদ্রিদের বিপক্ষেই খেলি না, থিবো কর্তোয়ার মতো একজন ওয়ালের বিপক্ষে খেলি, যার বিপক্ষে গোল করাটা আসলে আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। কেন এই কথাগুলো বলবে না? সেই লিভারপুলের বিপক্ষে ফাইনালের কথাটা নিশ্চয়ই মনে আছে। মোহাম্মদ সালাহ, সাদিও মানেদেরকে একের পর এক প্রতিহত করে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ উপহার দেয়া এই থিবো কর্তোয়া এখন অবধি যেভাবে খেলে যাচ্ছেন তাতে বলতে হয় এই থিবো কর্তোয়ার বোধহয় শেষ খুব তাড়াতাড়ি হচ্ছে না। থিবো কর্তোয়ার এই সেভগুলো আপনি যখন দেখবেন তখন আপনার কাছে মনে হবে প্রেমিকার আলতো পরশ আপনাকে ছুঁয়ে দেয়। আপনি যেমন উপভোগ করেন ঠিক তেমনিভাবে থিবো কর্তোয়া যখন এইভাবে রক্ষা করে, রিয়াল মাদ্রিদকে রক্ষা করে, আপনি তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন যতদিন তুমি আছো ততদিন আমাদের আর চিন্তা করার কোনো দরকার নাই। থিবো কর্তোয়াকে নিয়ে রাত বেরাত পার হয়ে যেতে পারে, দিনকে দিন মানে অনেক সময় আপনি অতিবাহিত করবেন, তবুও বোধহয় তাকে নিয়ে কথা বলা শেষ হবে না। তারপরে যদি আপনি চলে আসেন অ্যাসেন্সিওর কথা বলতে হয়, তিনি শুরুটা করেছিলেন কিন্তু রেড কার্ডটা হওয়ার কারণে মাঠ থেকে উঠে গেছেন। ডিন হুইজেনের কথা আপনি আসলে কীভাবে বলবেন? একটা বারুদ সাইনিং বললে কি ভুল হবে? অবশ্যই না। পুরো মাঠ জুড়ে যেভাবে তিনি বল সাপ্লাই দিয়েছেন, যেভাবে নিচে নেমে এসেছেন আবার উপরে উঠেছেন, এই প্লেয়ারটাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এই মুহূর্তে। কত বয়স? এত কম বয়সে রিয়াল মাদ্রিদের মতন একটা দলে এসে নিজেকে একেবারে সূচনা লগ্ন থেকেই প্রমাণ করে দিলেন যে আমাকে এই দলটায় টেনে এনে নিশ্চয়ই ফ্লোরেন্তিনো পেরেজ ভুল কিছু করেনি। তারপরে যে নামটা বলতে হবে সেই নামটার নাম বেলিংহাম। হোয়াট আ প্লেয়ার হি ইজ! রিয়াল মাদ্রিদে আসলেন, চ্যাম্পিয়ন্স লিগ জেতালেন, তারপরে নিজেকে কিছুটা আড়ালেই ফেলে দিয়েছিলেন। তার কারণ হলো পুরো দলটা যখন খারাপ খেলেছে গত মৌসুমে, ওই জায়গা থেকে জুড বেলিংহাম নিজেকে বের করে এনে যে বায়ার লেভারকুসেন, যে ওই দলে যেমন জাভি আলোনসোর আন্ডারে একজন ফ্লোরিয়ান ভার্ট ছিল, একইভাবে রিয়াল মাদ্রিদে জাভি আলোনসো জুড বেলিংহামকে বিশ্বাস করতেই পারেন। সূচনা লগ্নে অর্থাৎ রিয়াল মাদ্রিদে এসে যেই দুর্দান্ত ফর্মটা দেখিয়েছেন এবং স্কোরিং অ্যাবিলিটি তার এত সুন্দর এবং সেই সাথে পজিশন সেন্স এতটা ভালো, আশা করা যায় জাভি আলোনসোর অধীনে জুড বেলিংহাম ভালো কিছু করতে পারে। এই সাথে আরও একটা নাম না বললেই নয়, সে হচ্ছেন আর্দা গুলার। সেই প্লেয়ারটার কথা আসলে আপনি কিভাবে ভুলে যান? আপনি কি তাকে ভুলে যেতে পারেন? যেই প্লেয়ারটাকে নিয়ে অনেকেই আফসোস করে, অনেকেই চিন্তা করেছিল কার্লো আনচেলত্তির আন্ডারে খুব বেশি একটা নিজেকে সময় পায়নি, তে মেলে ধরবে কি করে, সেই প্লেয়ারটা জাভি আলোনসোর আন্ডারে নিজেকে ভালোভাবে মেলে ধরা শুরু করেছে, গোলও পেয়েছে। আশা করা যায় দুর্দান্ত কিছু করবে। তবে আর্দা গুলার আসলে যেই পজিশনে শুরু করছে ওই পজিশনে থাকাতে রদ্রিগোর জন্য একটু কঠিন হয়ে যাবে কিনা সেটা হয়তো সময় বলে দেবে। তবে সময় সুযোগ প্রত্যেকের সামনে আসবে এবং যে যতটুকু সময় পাবে নিজেকে মেলে ধরার জন্য সবটুকু উজাড় করে দেবে। ভিনিসিয়াস জুনিয়রের কথা যদি আলাদা করে বলতে হয় তাহলে আপনি হয়তো এই মুহূর্তে অখুশি রয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র আগের মতো দৌড়াচ্ছে না, সে হাঁপিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে তার কাছ থেকে গোল পাওয়া যাচ্ছে না, 1 ভার্সেস 1 বিট করতে পারছে না এবং বল হারিয়ে ফেলছে। এই ধরনের বিষয়গুলো নিয়ে যদি আপনি মন খারাপ করেন তাহলে আপনাকে বলতে হবে এই যে টুর্নামেন্টটা যেখানে হচ্ছে এখানে একটা ম্যাচের মধ্যে 2 বার কুলিং ব্রেক। আপনি কি চিন্তা করতে পারেন? ইউরোপিয়ান অন্যান্য দলের প্লেয়াররা নিজেদেরকে মেলে ধরা তো দূরের কথা, হাঁপায় কুল পাচ্ছে না, পানি খেয়ে কুল পাচ্ছে না। সেইখানে ভিনিসিয়াস জুনিয়র
নিজেকে যে যথেষ্ট সেভ রেখেছেন এবং এখন অবধি বড় ধরনের ইনজুরিতে পড়েনি, এজন্য আসলে আপনার শুকরিয়া আদায় করা উচিত। ভিনিসিয়াস জুনিয়র যখন ফিরবেন তখন আপনিও এনজয় করবেন। অবশ্যই ভিনিসিয়াস জুনিয়রের পায়ে যখন বল গেছে দর্শকেরা চিয়ার আপ করেছে এবং আপনিও হয়তো অপেক্ষা করেছিলেন ভিনিসিয়াস জুনিয়রের ম্যাজিক্যাল কিছু মুভ দেখবেন, রান দেখবেন, এরপরে কাট করে নিয়ে বলগুলোকে সুন্দর করে একটা কার্ল করে যে গোলগুলো তিনি দিয়েছেন পূর্ববর্তী সময়, এই গোলগুলো আপনি দেখার জন্য অপেক্ষা করছেন। কিন্তু এই যে সিচুয়েশন, অর্থাৎ এই যে কন্ডিশনে খেলা হচ্ছে, এই কন্ডিশনে ভিনিসিয়াসকে আসলে ব্লেম দেওয়ার কোনো যৌক্তিকতা আমি ব্যক্তিগতভাবে দেখি না। পুরো দলটা শেষ পর্যন্ত যতটুকু টুর্নামেন্টে যে পর্যন্ত টিকে থাকবে সেই পর্যন্ত অবশ্যই ভালো খেলার পাশাপাশি যেন মেজর করে ইনজুরিতে না পড়ে। দেখুন এই সময়টা হচ্ছে প্লেয়ারদের ছুটির সময়, সেই ছুটির সময় তারা থাকবে হয়তো বা তার প্রেমিকার সাথে কিংবা গার্লফ্রেন্ডের সাথে কিংবা পরিবারের সাথে, সেই সময় তারা এত বড় একটা টুর্নামেন্ট খেলছে। তো এই সময় তাদেরকে যতটুকু দরকার সাপোর্ট দেওয়া উচিত, সেই সাথে বিশ্বাস না হারানো উচিত। একবার একটু চিন্তা করে দেখেন, রিয়াল মাদ্রিদ তো ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলতেছে, যদি এমন অন্য কোনো দলের মতন এই টুর্নামেন্টটা পপকর্ন হাতে নিয়ে তারা যারা দেখতেছে তাদের ব্যথাটা কেমন, তাদের মতো যদি আপনারও দেখতে হতো কেমন লাগতো? খুব ভালো লাগতো কি? নিশ্চয়ই লাগতো না। সব মিলিয়ে পাচুকার বিপক্ষে রিয়াল মাদ্রিদ সুলভ যেই খেলাটার জন্য আসলে আপনি রাত জাগেন, বসে থাকেন, অপেক্ষা করেন দিনের পর দিন, ওই ধরনের ফুটবলটা দেখার জন্য আপনাকে সিজনের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, লাল কার্ডটা না হলে, অর্থাৎ এসেন্সিওর ওই রেড কার্ডটা না হলে খেলাটা আরেকটু বেটার আপনারা দেখতে পারতেন। তবে জাভি আলোনসোর একটা বিষয় খুবই সুন্দর লেগেছে, তা হলো বল নিয়ন্ত্রণ। আমরা গোল করেছি, আমরা অ্যাডভান্টেজে আছি, আমরা একজন প্লেয়ার কম নিয়ে খেলছি, সেখানে অবশ্যই আমাদেরকে বল লুজ করা তো দূরের কথা, মাঠের নিয়ন্ত্রণ কোনোভাবে হারানো যাবে না। জাভি আলোনসো আস্তে 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 ডে বাই ডে তার প্লেয়ারদের সাথে খাপ খাইয়ে নিচ্ছেন এবং নিজের প্লেয়ারদেরকে তার ভেতরের যেই চিন্তা ভাবনা, মাস্টার প্ল্যান যা কিছু রয়েছে সব কিছু প্লেয়ারদের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন। আমি যেভাবে খেলাটা দেখেছি সেইভাবে আপনার সামনে উপস্থাপন করেছি। আপনি এই খেলাটা কেমন দেখলেন, কেমন উপভোগ করলেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।